তোদের মতো মিথ্যাবাদী চালবাজ লোকেরা আমাদেরকে আবার কি ভদ্রতা শেখাতে এসছিস? আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন করছিস? তোর বাবা বলেনি যে তোর স্বামী আমেরিকা ফেরত বিশাল বড়লোকের ছেলে? আমার বাবা যা যা বলেছে তার একটা কথাও মিথ্যে নয় সুলেখা। তাহলে সে রাস্তায় বসে কাপড় বেচছে কেন? আর তুই তো দুটো চারটে লোকের খাওয়া একসাথেই খাস শুনেছিলাম। তুই কি তাদের সব পয়সা খেয়ে ফুরিয়ে দিয়েছিস নাকি? How dare you talk to her like that? হেডমিস্ট্রেসও তো আজকে মেনে নিলেন যে বাবা যেটা করেছেন ভুল করেননি। কুমড়োমুখ এই কথাটা জানতে পারলে সে যে আরো আরো উৎসাহ পাবে কাজে। কিন্তু কি করে জানাই আমি এখন ওনাকে? এই রোদ্দুরের মধ্যে শাড়ির কাটরিটা নিয়ে যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন। নুন চিনির জলটাও বোধহয় এতক্ষণে শেষ হয়ে গেছে। গণেশ দাদা, কি যে করছো না তুমি? এই গরমের মধ্যে মানুষটা কত কষ্ট পাচ্ছে। এবার একটু বৃষ্টি নামাতে পারছো না বলো? এই রাধা, তুই কি এত বিড়বিড় করছিস নিজের মনে? কই কিছু না তো, কি বিড়বিড় করবো? তাহলে কিছুই যখন করছিস না, চল আমার সঙ্গে আমাদের বাড়িতে চল, আমার বিয়ের কেনাকাটা দেখবি চল। এখন না রে শিখা, পরে কোনোদিন যাব। না না, পরে গেলে হবে না, এক্ষুনি যেতে হবে। চল, দেখ দুদিন পর বিয়ে হয়ে আমি সে কত দূরে চলে যাব, আর দেখা হবে কিনা তারও ঠিক নেই। চল না। আমার শরীরটা তো ভালো নেই রে। উফ, কি যে করে না মেয়েটা। এরপর যদি জামাইবাবু ওখান থেকে চলে যায়? তুই কলকাতায় চলে গেলি বিয়ে হয়ে, আর আমাদের ছোটবেলার বন্ধুদের সবাইকে পর করে দিলি। তা না রে। তাহলে কি? দেখো না জেঠু, রাধাকে সে কখন থেকে বলছি আমাদের বাড়ি চল, আমার বিয়ের শাড়ি গয়না সব দেখাবো, কিছুতেই যাচ্ছে না। সে মুখ ভার করে বসে আছে। তুমি একটু বুঝিয়ে বলো না ওকে। কেন রে মা, ওরে যাবি না বলছিস কেন? হ্যাঁ, যা যা যা, শিখার সঙ্গে ওর বাড়িতে যা। বন্ধুদের বাড়িতে গেলে তাদের সঙ্গে গল্প করলে শরীর মন দুটোই ভালো থাকে, বুঝলি? তোর তো এখন চিন্তার কোনো কারণ নেই। তুই সবচেয়ে বেশি যাকে ভয় পাস সেই হেডমিস্ট্রেস কি বলে গেলেন তোকে? ঘুরে আয়, ঘুরে আয়, শিখার বাড়ি থেকে ঘুরে আয় দেখি। হ্যাঁ শিখা, জোর করে ওকে নিয়ে যা, যা তো। সত্যি দিদি ভাই, একেই বলে যার শেষ ভালো তার সব ভালো। এই যে তুমি শেষ মেয়ে সবকিছু বেশ কিরকম মেনে নিলে। মেনে নিয়েছি মাই ফুট। আমি কিছুই মেনে নিইনি রমলা, না রাধাকে ফিরিয়ে নেবার জন্য কৃষের এই স্ট্রাগলটাকে। তাহলে একটু আগে যে বললে। যা বলেছি ভুলে যাও। এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। রমলা, দিব্য এখনো 15 লাখ টাকার হিসেব দিতে পারেনি না? এখন আবার ওই 15 লাখ টাকার কথা উঠছে কি করে? এই 15 লাখ টাকা কথা যাতে আর না ওঠে তার ব্যবস্থা আমি করব, বাট তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বলো না, বলো কি করতে হবে, তুমি শুধু বলো। তোমাকে হ্যালো যারা, হ্যাঁ কেমন আছো তুমি? রেগে আছো আন্টির ওপরে? হ্যাঁ, আন্টি তোমাকে ফোন করতে পারিনি। আমি এখানে কত বেজে থাকি, সময় পেলাম না। তার মানে কি আমি তোমার কথা ভাবছি না? হোয়াট? না। আচ্ছা বলো, ওইদিকে কাজটা কত দূরে এগোলো? ওয়াও, ফাইন, দ্যাটস ভেরি গুড। কি আমি এখন? না না না, আমি বুঝতে পারছি। ইয়েস, হ্যাঁ, তুমি আমার এক কথা এত বড় একটা রিস্ক নিতে রাজি হয়েছো। আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তুমি লোনলি আছো, ভয় পাচ্ছো, রাইট? আমার থাকা উচিত তোমার সঙ্গে, বাট না 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 না, রেখেছো না। আচ্ছা দাও, আমি দেখছি। আমি কাল পরশুর মধ্যে ট্রাই করছি, আমি টিকিট কেটে তোমার কাছে আসছি। ওকে, হ্যাপি? দিদি ভাই, কে রে টিকিট কাটার কথা বলছে, যে কোথাও যাচ্ছ গো?
আমাকে কিছুদিনের জন্য বিদেশ যেতে হবে রমলা, আর এই রাধার কৃষের কেসটা তোমাকেই হ্যান্ডেল করতে হবে। তোমাকে দেখতে হবে যাতে দুলাল কিছুতেই রাধাকে কৃষের সঙ্গে কলকাতায় না পাঠায়। হোয়াট আই মিন ইজ কৃষ কোনো মতেই 5 দিনে যেন 10,000 টাকা রোজগার না করতে পারে। গট ইট? আমি একজন লোক লাগিয়েছি, সে কাটোয়ায় বসে আছে, 24 ঘন্টা সে কৃষের উপর নজর রাখছে। প্রয়োজনে তোমাকে সে হেল্প করবে, কাজটা হওয়ার চাই। হবে দিদিভাই হবে, আমি তোমার হুকুম মাথা পেতে নিলাম। কৃষকে কোনো মতেই ওর শর্ত পূরণ আমি করতে দেব না, ওকে ব্যর্থ করব, যাতে কোনোভাবেই রাধাকে নিয়ে ও ওই বাড়িতে ঢুকতে না পারে। আর এটা শুধু তোমার হুকুম বলে নয় দিদি ভাই, এটা আমায় নিজের ভালোর জন্যই করতে হবে। তবে আপনাকে ওই রঙের শাড়িটা ঠিক মানাচ্ছে না। আমি সাজেস্ট করব না, মানে আমি একটা শাড়ি পছন্দ করে দেব। দাও দেখি কিরকম পছন্দ তোমার। এইটা গায়ে ফেলে দেখুন, খুব মানাবে। তোকে খুব মানিয়েছে রে। কি শাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ। আরে রাধা, তুই কখন এলি? খুব তো বিয়ে করে কলকাতায় গেছিস। কলকাতায় এমন সুন্দর শাড়িওয়ালা আছে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে এই শাড়িওয়ালার কাছ থেকে সব শাড়ি কিনে নিতাম। আর আমি শাড়িওয়ালাকেই কিনে নিতাম। কিরে রাধা, খুব তো আসবো না করছিলি, দেখলি তো কেন নিয়ে এলাম? এ তো পুরো সত্যিকারের কৃষ্ণ ঠাকুরের মতো আসর জমিয়ে বসেছে, আর আশেপাশে গোপিনীরা যেন ঘুরঘুর করছে। জানিস, এরকম একজন পাত্র আমি আমার মেমারির বোনের জন্য খুঁজছিলাম। রাধা, তুই তো আমার মেমারির বোনকে দেখেছিস, টেপি, ওর সঙ্গে মানাবে না বেশ? হ্যাঁ, টেপিকে তো ওনার সাথে খুব মানাবে। টেপিকে মানাবে না তো আর কাকে মানাবে বলো? তুমি বরং টেপির সাথে না ওনার বিয়ের কথাটা পাকা করে নাও, আমি টেপিকে সুন্দর করে সাজিয়ে দেবো। টেপি? গরম, ও মা গো, আমি আর পাচ্ছি না। এত গরম, এত ব্যবসা গরম, আমার শরীরটা একেবারে ভাজা ভাজা হয়ে গেল গো। ও দাদার এসি গাড়ি চড়ে চড়ে এত খারাপ অভ্যেস হয়ে গেছে না, এসি ছাড়া একেবারে থাকতে পারি না। আর এখানে তো এসির নাম গন্ধ নেই। ভাতের হাঁড়ির মতো পাকা টাকা টাকা ঘটর ঘটর ঘুরছে, কোনো হাওয়াই নেই। যাক বাবা, যা যা কেনাকাটা করতে গেছিলাম সেগুলো যে পেয়ে গেছি এই ঢের। শার্ট, প্যান্ট। দিদি, ও কি গরম! আপনার জন্য শরবত বানিয়ে আনলাম, নিন, চ করে খেয়ে ফেলুন দেখি। দরজা নক করে ঢুকতে হয়, আপনি জানেন না? আপনি কি কথা বলেন না ছোট দিদি? নিজের বাড়িতে ঢুকবো, নিজের ঘরে ঢুকবো, তাতে আবার নক নক করে। এই দুপুর রোদ্দুরে আপনি কোথায় গেছিলেন? শপিং করতে। মানে কেনাকাটা করতে। কাটোয়ায় আবার কেনাকাটা? আমি যেখানেই যাই সেখানেই কেনাকাটা করি, সে ক্যালিফোর্নিয়ায় হোক আর কাটোয়াই হোক। এই লোকাল মার্কেটে আমার একটু শপিং করতে ভালো লাগে। হ্যাঁ, ওইগুলো হয়তো পড়বো না, কাজের লোককে দিয়ে দেবো। তবু ছোট দিদি বলছিলাম যে আমাদের রাধাকে ওই কাজের লোক মনে করে নিয়ে যান না কলকাতায়। কি
কাজের লোক? এই যে রাধা আমাদের বাড়ির বড় বউ। আর জানি তো কিন্তু ওই যে আগেকার দিনে ছিল না, ওই ছেলেরা বিয়ে করে নিয়ে এসে মায়ের সামনে দাঁড়িয়ে বলতো, মা তোমার জন্য দাসী এনেছি, ওই রকম আর কি। আমি তো ওদের নিয়ে যাব বলেই ওয়েট করে বসে আছি। দুলালদার দেওয়া শর্ত কৃষ পূরণ করবে আর আমি ওদের দুজনকে নিয়ে চলে যাব। কিন্তু কৃষ বাবা যদি শর্ত পূরণ করতে না পারে? এই যে দিদিভাই কি বলে গেল শুনলেন তো? নিজে লড়ে অ্যাচিভ করার থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছুই হতে পারে না। তাই কৃষকে লড়তে দিন। হ্যাঁ, আমি এই যান তো, গিয়ে কাজ করুন, আমি এখন বিশ্রাম নেব। জ্বালিয়ে খেলো। বাবারে বাবা, রমলা হয়ে আর কিচ্ছু করা যাবে না। এইবার ছদ্মবেশে রমলাকে যা করার করতে হবে। গোমরামুখ, আপনার এই শাড়ি গাঁটটিটা আমাকে দিন না, আপনার তো কষ্ট হচ্ছে। তার মানে তুমি টেপিকে নিয়ে আর রেগে নেই, তাই তো? আপনি যা করেছেন তারপর কি আর রেগে থাকা যায় বলুন? আপনার শাড়ি গাঁটটিটা আমাকে দিন, আপনি তো এতটা রাস্তা বয়ে নিয়ে এলেন। রাধা, এতটা যখন বইতে পেরেছি তখন আগেও বইতে পারবো রাধা। তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে গাঁটরিতে হাত দিতে হবে না। তাছাড়া এটা শুধু গাঁটরি নয়, এটা হলো দায়িত্ববোধ। এই কাপড়ের গাঁটরিটা কাঁধে নিয়ে আমি নিজের দায়িত্ব, আমার কাছের লোকের সুখ দুঃখ আনন্দর বেদনার দায়িত্ব নিতে শিখেছি। আর এটা শুধু 7 দিনের জন্য নয়, এই শিক্ষাটা যেন সারা জীবন এইভাবে আমার কাঁধে চেপে থাকে। আজকে জানেন তো, হেডমিস্ট্রেস এসেছিল। জানি, আমার সঙ্গে মমের রাস্তায় দেখা হয়েছিল, কিন্তু মম যা বলেছেন সত্যি হেডমিস্ট্রেস আজকে যা বলেছেন আমার এখনো স্বপ্নের মতো লাগছে গোমরামুখ। উনি আপনার এই লড়াইটা মেনে নিয়েছেন, উনি আপনার এই লড়াইটা সাপোর্ট করছেন। এসব তুমি কি বলছো রাধা? মম তো আমাকে এসব কথা বলেনি। রাধা আমাকে তো বারবার কলকাতা ফিরিয়ে নিয়ে যাবার কথা বলেছিলেন। হেডমিস্ট্রেস যদি সেরকম কঠোরভাবে চাইতেন তাহলে কিন্তু উনি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারতেন গোমরামুখ, কিন্তু উনি সেটা করেননি। তার মানে তুমি বলতে চাইছো আমার এই স্ট্রাগলটা দেখে মমের কষ্ট হচ্ছিল, তাই উনি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিলেন? কিন্তু আমার এই লড়াই করার মনোভাবটা, একা কিছু করে দেখানোর ইচ্ছেটা মমকে মমের ডিসিশন চেঞ্জ করতে বাধ্য করেছে। হ্যাঁ, সেটাও হতে পারে। এই কি, আপনার বোতলের জল তো শেষ হয়ে গেছে। দাঁড়ান, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। না না, তোমায় কোথাও যেতে হবে না। চুপ, আপনি একদম চুপ করে এই গাছতলায় বসুন, আমি এক্ষুনি আপনার জন্য জল এনে দিচ্ছি। দিন, বসুন। মম এত তাড়াতাড়ি মমের ডিসিশন চেঞ্জ করে নিল? মম যে আমার লড়াইটা মেনে নিয়েছে সেই কথা মম আমাকে কেন জানালো না? এই আজকে এসবি ম্যাডামের ক্লাস বাঙ্ক করে সিনেমা দেখতে যাবি? হ্যাঁ যাবো। জানিস আজকে মায়ের পার্স থেকে 500 টাকা সরিয়ে নিয়েছি। এই দাঁড়া, কি হলো? এই এক মিনিট, এই এটা আমাদের ক্লাসের ওই মুটকে রাধারানী বেরার বোন না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, সঙ্গে আবার একটা কাপড়ের গাঁটরি। দেখ, এই এখানে বসে কি করছে? এই যে দিদিরা বোনেরা, শাড়ি নেবেন নাকি? কম দামে খুব ভালো ভালো তাঁতের শাড়ি আছে, দেখাবো? রাধারানীর বর তো শুনেছিলাম বিলেত ফেরত, বিশাল বড় লোকের ছেলে। ওদের নাকি কলকাতায় বিশাল বড় বাড়ি গাড়ি সব। তার মানে পুরোটা ঢপ দিয়েছে আমাদের। দাঁড়া, এবার রাধারানীকে মজা দেখাচ্ছি। এই তোর মনে আছে
একবার সেই ইংলিশ ক্লাসে আমরা টুকলি করেছিলাম আর ও নিজে ভালো সাজার জন্য হেড দিদিকে গিয়ে নালিশ করে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ, আর হেড দিদি তো আমার মা বাবাকে ডেকে যা নালিশ টালিশ করে না। উফ, জানিস তো আমার মা আমাকে যা পিটিয়েছিল। দাঁড়া না, এখন না সব অপমানের বদলা তুলবো রাধারানী থেকে। এই চল তো। আপনি রাধারানীর বন্যা, কি যেন নাম, কৃষ নাকি? হ্যাঁ, কিন্তু আমি তো শুনেছিলাম আপনাদের কলকাতায় বিরাট শপিং মল আছে, কিন্তু এখন তো দেখছি আপনি সাধারণ 2 টাকার ফেরিওয়ালা, গাছতলায় বসে সস্তা শাড়ি বেচছেন। আপনার অবস্থা তো রাধার বাবার থেকেও খারাপ দেখছি। ভদ্রভাবে কথা বল সুলেখা। এই তোরা কলেজে পড়িস, এই তোদের শিক্ষা? তোদের মতো মিথ্যাবাদী চালবাজ লোকেরা আমাদেরকে আবার কি ভদ্রতা শেখাতে এসছিস? আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন করছিস? তোর বাবা বলেনি যে তোর স্বামী আমেরিকা ফেরত বিশাল বড়লোকের ছেলে? আমার বাবা যা যা বলেছে তার একটা কথাও মিথ্যে নয় সুলেখা। তাহলে সে রাস্তায় বসে কাপড় বেচছে কেন? আর তুই তো 2-4টে লোকের খাওয়া একসাথেই খাস শুনেছিলাম। তুই কি তাদের সব পয়সা খেয়ে ফুরিয়ে দিয়েছিস নাকি? হাউ ডেয়ার ইউ টক টু হার লাইক দ্যাট? আপনি শান্ত হন গোমরা মুখ, আমি ওদের সাথে কথা বলছি। শোন, আমার বর রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করুক আর যাই করুক না কেন, উনি তো সৎ পথে থেকে মাথা উঁচু করে সম্মানের সাথে রোজগার করছেন। অতই যখন সম্মানের সাথে রোজগারের ইচ্ছা, তো কলকাতায় গিয়ে করতে বল, বা তোর বাবার দোকানে বসতে বল। পাড়ার বড় লোক জামাই পাড়ায় ঘুরে ঘুরে শাড়ি বেচছে, এতে তো পাড়ার লোকের নাক কাটা যাচ্ছে। কাজের কোনোদিন কোনো ছোট বড় হয় না রে রুমা। আর তোদের বলা এই দুটো কথা ওনাকে বা ওনার কাজকে কোনোদিন ছোট করতে পারবে না। আর বড় লোক, আমার পরের মতো বড় লোক তোরা দুটো খুঁজে বার করতে পারবি না, কারণ ওর মতো বড় মনের মানুষ খুব কম আছে রে। যার মনটা বড়, হৃদয়টা বড়, সেই তো আসল বড় লোক বল। জানিস আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে সরকারি চাকরি করে, ব্যাংকের অফিসার, মোটা টাকা মাইনে পায়। এখন থেকে আমি একটা জিনিস চাইতে না চাইতে আমার বাড়িতে সব কিনে পাঠিয়ে দেয়। তাও তো তোকে চাইতে হয় সুলেখা। আমার বর আমাকে খুশিতে আর আনন্দে এমন ভরিয়ে রেখেছে যে আমার আর কিছু চাওয়ারই নেই। তোর ভালো জায়গায় বিয়ে হোক, তুই তোর বরের সাথে সুখী হ, তবে আমার মতো সুখী খুব কমই হতে পারবে রে। দু পয়সার মুরত নেই, তার আবার সুখ দেখাচ্ছে। এই চল তো চল তো, চলুন। আপনাকে আপনাকে পরিস্থিতি থেকে আমাকে বার করতেই হবে। চলুন আপনি, চলুন। কোথায়? এমন একটা জায়গায় যেখানে আপনি একসঙ্গে অনেকগুলো শাড়ি বিক্রি করতে পারবেন। চলুন চলুন। কি গো, বলা নেই কওয়া নেই, জোয়ান মধ্য পুরুষ মানুষ একেবারে বৈঠকখানা করে ঢুকে পড়েছে। এই কে কে আপনি? এই মরেছে রে, পড়বি তো পর শুরুতে এর হাতে। যাদচ্চাল মহিলা দাড়ি টাড়ি না টেনে কুলে দেয়। কি ব্যাপার, হ্যাঁ? কি মতলব এখানে ঢুকেছিলেন? कोई मतलब टतलब किच्चू नहीं आचे बहन जी, ये दरवाजा खुला छिलो इसीलिए मैं घुस गया। দরওয়াজা খোলা ছিল তাই ঘুষে গেলে? হ্যাঁ, তুমি যার দরওয়াজা খোলা দেখবে তাতে ঘুষে যাবে? नहीं नहीं नहीं, बीमा कंपनी एजेंट अच्छी। हाँ हाँ, बीमा कंपनी एजेंट बहुत बढ़िया पॉलिसी है। हाँ हाँ, चलबे? हाँ लीबे। কত টাকা দেবেন? हाँ जी, 5 साल में 5 गुण,
দেখো 5 বছরে 5 গুণ। হ্যাঁ, বাড়িতে যখন পুরুষ মানুষ থাকে না তখন বাড়ির মধ্যে ঢুকে পড়ে অবলা মেয়ে মানুষকে ঠকিয়ে ঠাকিয়ে একেবারে নিঃস্ব করে দেওয়ার তাল করেছে। এই হতভাগা মেয়েছে, বেরো বেরো এখান থেকে, বেরো শিগগিরই, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর। রাধা, এটা তো একটা স্কুল, আমি এখানে কি করব? কি আবার করবেন? গটগট করে হেঁটে টিচার্স রুমে ঢুকে দিদিমণিদের কাছে শাড়ি বিক্রি করবেন। দিদিমণিদের কাছে? শুনুন, দিদিমণিদের তো রোজ বেরোতে হয়, স্কুলে আসতে হয়, ওদের না প্রতিদিনের পড়ার মতো এরকম সস্তা দামের শাড়ির খুব দরকার হয়। আমাদের স্কুলেও আমি দেখেছি মাঝে মাঝে শাড়িওয়ালারা আসতো টিচার্স রুমে, আর ওখানে একজন যদি শাড়ি কেনে তাহলে সবাই কিনে নেবে। এখন বোধহয় ক্লাস চলছে, এক্ষুনি টিফিনের ঘন্টা পড়লে আপনি চলে যান। কিন্তু রাধা, আমায় কি স্কুলে ঢুকতে দেবে? সে তো বাহাদুর কাকার সাথে কথা বলে ওনাকে রাজি করাতে হবে। যান যান, আপনি কথা বলুন, আমি এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ দাদা, দাদা শুনছেন? কাকে চাই? দাদা, আমি একটু টিচার্স রুমে যাব, শাড়ি এনেছিলাম কিছু। কিন্তু আজকে তো স্কুল বন্ধ আছে, আপনি কাল আসবেন, যান। কাল মানে আরে একটা দিন বেরিয়ে গেল হাত থেকে।